सोयाबीन ऑयल। दिल चाहता है धड़कनों की वॉइस, डॉक्टर्स चॉइस, दिल की चॉइस। জীবন আপনার, সেবা আমাদের। নারায়ণ মেমোরিয়াল হসপিটাল, बेहाला मैंटन। जेके मसाले, जहां स्वाद वहां जेके। Shape your future at UEM with industry-tailored courses. Admissions open now. ঠিক রাত 10টা নিউজ 18 বাংলায় বাংলার কুরুক্ষেত্র নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, চামেলি মুখোপাধ্যায়ের নিয়োগে আপত্তি কমিশনের। কলকাতা সিপিকে আপত্তির কথা জানালো কমিশন। কালীঘাট থানার নতুন ওসি চামেলি মুখোপাধ্যায়, আর সেই চামেলি মুখোপাধ্যায়ের নিয়োগে আপত্তি কমিশনের। কি কারণে কমিশনের এই আপত্তি, কি জানা যাচ্ছে, জানাবে সোমরাজ। দেখো, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আজ কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দাকে ডেকে পাঠান এবং তার সঙ্গে আলোচনা করেন। এবং যেটা দেখা যাচ্ছে, কালীঘাট থানার নয়া ওসি হিসাবে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার যাকে নিয়োগ করেছেন চামেলি মুখোপাধ্যায়, তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই এই অভিযোগের কথা নির্বাচন কমিশনের নজরে এসেছে এবং সেই কারণেই কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে বলা হয়েছে যে যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে এবং সেই অভিযোগ প্রমাণিত হয়, তাহলে ভোটের কাজে তাকে রাখা যাবে না। এই নির্বাচন কমিশনের এই মনোভাব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে দিয়েছেন। যে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার আজকে নির্দেশ জারি করেন যে কালীঘাট থানার নয়া ওসি হিসাবে চামেলি মুখোপাধ্যায়কে নিয়োগ করার, কিন্তু নির্বাচন কমিশনের কাছে অভিযোগ এসেছে যে তার বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে এবং সেক্ষেত্রে কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে বলা হয়েছে যে যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেটি যাচাই করতে হবে এবং যদি অভিযোগের সত্যতা হয় তাহলে কিন্তু তাকে ভোটের কাজে রাখা যাবে না। এই নির্দেশ, এই মনোভাব, নির্বাচন কমিশনের এই মনোভাব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল স্পষ্ট করে দিয়েছেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে। বেশ, ছিলেন স্পেশাল ব্রাঞ্চে। কলকাতায় ভোটের মুখে হন কালীঘাট থানার ওসি। সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট, কখনো জয় শ্রীরাম, কখনো বাংলার ভোটে অপারেশন সিঁদুরের হুঁশিয়ারি। ভোটের দিন ভবানীপুরে দাবাং মুট দেখানোর চেষ্টা, চেয়ার টিকল না। 1 সপ্তাহ থানায় বসে উর্দি পড়ে আগ্নেয়াস্ত্র হাতে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট। কমিশনের নালিশ তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাসপেন্ড কালীঘাট থানার ওসি গৌতম দাস। উল্টোডাঙ্গা মহিলা থানার ওসি চামেলি মুখোপাধ্যায়কে দেওয়া হলো কালীঘাট থানার ওসির দায়িত্ব। এপ্রিল হয় দ্বিতীয় দফার ভোট। তার ঠিক আগে 25 এপ্রিল কালীঘাট থানার ওসি করা হয় গৌতম দাসকে। কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ থেকে কালীঘাট থানার ওসি। এই ওসি থানায় বসে উর্দি পড়ে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ছবির উপরে লেখা রেডি ফর নিউ অ্যাসাইনমেন্ট। ওসির এই পোস্ট ঘিরেই বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে শৃঙ্খলা ভঙ্গের, কারণ কলকাতা পুলিশের নিয়ম অনুযায়ী কর্তব্যরত কোনো পুলিশ কর্মী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন না। উর্দি পড়া অবস্থায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন না। উর্দি পড়া অবস্থায় সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত জানানো যাবে না। আগ্নেয়াস্ত্র সরকারি সম্পত্তি, সরকারি সম্পত্তি সোশ্যাল মিডিয়ায় দেখানো যাবে না। এইসব বিধিভঙ্গের অভিযোগেই কালীঘাট থানার ওসি গৌতম দাসকে সাসপেন্ড করেছে লালবাজার। কালীঘাট থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে চামেলি মুখোপাধ্যায়কে। সোশ্যাল মিডিয়ায় তিনি নানা ইস্যুতেই পোস্ট করেন।
এটা 5ই এপ্রিলের পোস্ট। বাংলার ভোটে অপারেশন সিঁদুর 2.5 হবে বলে পোস্ট করেন। 29 এপ্রিল কলকাতায় ভোট, 25 এপ্রিল কালীঘাট থানার ওসি চেয়ারে গৌতম দাস। ভোটের দিন ভবানীপুরে চেষ্টা করেন দাবাং মুড দেখানোর। এবার থানায় বসে উর্দি পড়ে আগ্নেয়াস্ত্র হাতে ছবি। এতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, তাতেই সাসপেন্ড। 7 দিনও টিকল না চেয়ার। এই সাসপেনশনের আগে বিষয়টি রাজনৈতিক মোড় নেয়। গৌতম দাসের পোস্ট করা ছবি নিয়ে কমিশনে নালিশ করেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। পুলিশি নির্দেশিকার উল্লেখ করে জয়প্রকাশ মজুমদার প্রশ্ন তোলেন, ইউনিফর্ম পরে কিভাবে একজন পুলিশ অফিসার সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন? কোনো পুলিশ অফিসার কি এভাবে ছবি পোস্ট করতে পারেন? আগ্নেয়াস্ত্রটি কি আদৌ কালীঘাট থানার ওসির জন্য বরাদ্দ? এটা প্রমাণ করছে বিজেপির প্রেরিত বিজেপি পার্টির একজন সদস্য তার উর্দি পরে হাতে বন্দুক নিয়ে কালীঘাট স্টেশনে বসে থাকার কোনো অধিকারই নেই। উনি পুলিশ না হলে সমাজের অন্য জায়গায় থাকলে সমাজ বিরোধী তৈরি হতেন। তাকে শুধু সাসপেন্ড করা বা সরিয়ে দেওয়া নয়, তাকে গ্রেপ্তারি প্রয়োজন বলে আমি মনে করি। বিতর্কের পরে বন্দুক হাতে পোস্ট ডিলিট করে দেন কালীঘাট থানার ওসি, কিন্তু তিনি থেমে থাকেন। জয়প্রকাশ মজুমদারের নাম না করে ফের পোস্ট, যাতে স্পষ্ট তার নিশানায় জয়প্রকাশ। এই পোস্টও ডিলিট করে দেন কালীঘাট থানার ওসি। তারপর আবার পোস্ট। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কালীঘাট থানার এই ওসিকেই সাসপেন্ড করলো লালবাজার। অতি পাকামি করতে গেছেন, ও সাসপেন্ড হয়ে যাওয়া হয়ে গেছে, ভালো হয়েছে। ভেবেছে যারা বসিয়েছে তাদেরও সব বন্দুক ফন্দুক দেখিয়ে খুশি করলে বোধহয় এতে সাসপেন্ড কেন? ভবিষ্যতে যাতে কোনো থানায় না ফিরতে আসতে পারে তাই দেখা উচিত। আইন রক্ষকের কাজ আইনকে রক্ষা করা, ফটো পোস্ট দেওয়া নয়। যদি গণতন্ত্রের ঊর্ধ্বে কেউ উঠতে চায়, সে যে থানার পুলিশ আধিকারিক হোক না কেন, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হওয়া উচিত। অতএব যে ওসি পরিবর্তন হয়েছে এটা আমরা সমর্থন করছি। উর্দি পড়া অবস্থায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কয়েকদিন আগে বিতর্কে জড়ান কলকাতা আর্মড পুলিশের এক কনস্টেবল। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সাসপেন্ডও করা হয়েছিল। নিউজ 18 বাংলা। কালীঘাটে সাসপেন্ডেড ওসিকে নিয়ে কড়া মনোভাব মমতা বন্দ্যোপাধ্যায়ের। কাউন্টিং এজেন্টদের বৈঠকে গৌতম দাসের ভূমিকায় ক্ষোভ। তৃণমূল নেত্রী বলেন, কালীঘাটের ওসি প্রচুর বেড়েছিল, মহিলা ও শিশুদের মারধর করেছেন, মহিলারা রুখে দাঁড়িয়েছিল। আজ তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরকম যারা করেছে তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেব। অসাংবিধানিক কাজে জড়িত থাকার দায়ে প্রত্যেককে আমরা আদালতে টেনে নিয়ে যাব। যাদের অন্যায়ভাবে শাস্তি দিয়েছে সরকার আসার পর দেখে নেব। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ভোটের ফলের পর ভোট। 21শে মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন কমিশনের আরো এক নজিরবিহীন সিদ্ধান্ত। আরো একবার জানিয়ে রাখি, ভোটের ফলে পর ভোট। 21শে মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন কমিশনের আরো এক নজিরবিহীন সিদ্ধান্ত। 24শে মে ফলতা পুনর্নির্বাচনের গণনা। আমার সঙ্গে সোমরাজ রয়েছে। সোমরাজ, তাহলে 4 মে যে ফল ঘোষণা রয়েছে সেখানে তাহলে এই একটা কেন্দ্রে ফল ঘোষণা হবে না? না দেখো, একদমই নয়। কারণ ফলতা বিধানসভার যে ভোট গত 29শে এপ্রিল হলো, সেই ভোটকে অবৈধ বলল নির্বাচন কমিশন।
যেটা নজিরবিহীন সাম্প্রতিক সময় নির্বাচন কমিশনের ইতিহাসে। তার কারণ নির্বাচন কমিশন জানিয়ে দিল গত 29 এপ্রিল ফলতা বিধানসভায় যে ভোট গ্রহণ হয়েছে সেই ভোট গ্রহণ অবৈধ ভোট গ্রহণ, এবং নির্বাচন কমিশন ফের ফলতা বিধানসভায় ভোট গ্রহণ করবে। আগামী 21শে মে ফলতা বিধানসভায় ফের ভোট গ্রহণ হবে এবং তার ফলাফল প্রকাশ করা হবে 24শে মে। ফলতা বিধানসভার ভোট গ্রহণ নিয়ে একাধিক অভিযোগ উঠেছে এবং যে চিঠি নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে পাঠানো হয়েছে সেখানে স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে যে এই যে ফলতা বিধানসভার যে গত 29শে এপ্রিল ভোট হয়েছিল সেখানে কতগুলো বুথ নিয়ে অভিযোগ উঠে এসছে এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রায় সংখ্যাটা 50-এরও বেশি যে বুথগুলিতে মূলত ওয়েবকাস্টিং এর ফুটেজ এবং দেখা যাচ্ছে বেশ কিছু রেকর্ড যেগুলো পাওয়া যাচ্ছে না, বেশ কিছু ইভিএম ট্যাম্পারিং পর্যন্ত হয়েছে ফলতা বিধানসভার বুথে। এবং সেই কারণে নির্বাচন কমিশন মনে করছে যে ফলতা বিধানসভার যে 285টি বুথ অক্সিলারি বুথ সহ প্রত্যেকটি বুথে পুনরায় ভোট গ্রহণ প্রয়োজন। আর সেই কারণেই নির্বাচন কমিশন ফলতা বিধানসভা জুড়ে ভোট গ্রহণের নির্দেশিকা জারি করলো। এই নির্দেশিকা কখন জারি করলো নির্বাচন কমিশন? যখন গণনা হবে আগামী পরশু দিন অর্থাৎ 4 মে গণনা হবে। এবং সেখানে তোমাকে জানিয়ে রাখি রাজ্যের 294টি বিধানসভার গণনা হচ্ছে না, 293টি বিধানসভার গণনা হচ্ছে। এই বিধানসভার গণনা হবে 24 তারিখ, অর্থাৎ ভোট গণনার 4 মের ফলাফল বেরোবে। সেক্ষেত্রে ম্যাজিক ফিগার হারাবে। একাধিক এখন আইনি প্রশ্ন উঠে আসছে। জাতীয় নির্বাচন কমিশন আজ রাতের মধ্যেই যেহেতু জানাতে হতো সেই কারণে জাতীয় নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো যে ফলতা বিধানসভায় ফের ভোট হবে। গত ফলতা সোমরাজের কথা স্পষ্ট নয়, কথা বলবো তার আগে আরো একবার জানিয়ে রাখি ভোটের ফলের পর ভোট 21শে মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন এবং 50টি বুথ নিয়ে অভিযোগ এবং সেখানে ওয়েবকাস্টিং ঠিকমতো ছিল না এরকম একাধিক অভিযোগ। আর সে কারণে পুরো ফলতা বিধানসভার যে 285টি বুথ আর সেই 285টি বুথেই ফের ভোট। আমার সঙ্গে সোমরাজ রয়েছে। সোমরাজ, তুমি যেমনটা বলছিলে যে একটা নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের। একদমই, দেখো একটা নজিরবিহীন সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন এবং সেখানে যদি তুমি জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে যে 7 পাতারও চিঠি পাঠিয়েছে সেখানে তারা বলছেন যে ফলতা বিধানসভার কোন কোন বুথে কি কি অভিযোগ উঠে আসছে এবং সেখানে দেখা যাচ্ছে যে ফলতা বিধানসভার যে বুথ ভিত্তিক অভিযোগ সেখানে ওয়েবকাস্টিং এর ক্যামেরা বন্ধ করে দেওয়া। দ্বিতীয় অভিযোগ ইভিএম ট্যাম্পারিং এর, অর্থাৎ ইভিএম এর কিছু বোতাম সেই বোতামে দেখা যাচ্ছে ফেভিকল দিয়ে দেওয়া হয়েছিল বা এমন কিছু পদার্থ দিয়ে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, ইভিএম এ আতর দেওয়ারও অভিযোগ উঠেছে। ফলত এই অভিযোগকে কোনোভাবেই ছোট করে দেখতে রাজি নয় নির্বাচন কমিশন। একটা বিধানসভার অধীনে 285টি বুথ, কিন্তু তার মধ্যেই দেখা যাচ্ছে যে প্রায় 50টিরও বেশি বুথ থেকে এই ধরনের অভিযোগ উঠে এসেছে। যে অভিযোগকে নির্বাচন কমিশন মনে করছে যে যেখানে 50টিরও বেশি বুথ থেকে তাদের কাছে রেকর্ড রয়েছে তাহলে বাকি বুথগুলিরও কি ভোট গ্রহণ স্বাভাবিক হয়েছে? এই প্রশ্ন থেকেই জাতীয় নির্বাচন কমিশন এই নজিরবিহীন সিদ্ধান্ত নিল যে ফলতা বিধানসভায় ফের ভোট গ্রহণ হবে এবং এই যে ভোট গ্রহণ হবে 21শে মে ভোট গ্রহণ হবে, 24 তারিখ ফলাফল প্রকাশ হবে। এবারে যেটা প্রশ্ন আসে তাহলে কি প্রার্থীরা একই থাকবেন? প্রার্থীরা প্রচার করতে পারবেন? এখানে নির্বাচন কমিশন যেটা জানাচ্ছে যে প্রার্থীরা একই থাকবে, নোটিফিকেশন আলাদা করে হবে নাকি বা এর আইনি কি জায়গা রয়েছে সেটা আরো একটু পরে স্পষ্ট হবে। কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিল যে ফলতা বিধানসভার 29শে এপ্রিলের ভোট সেটা অবৈধ এবং 29শে এপ্রিল ফলতা বিধানসভার যে বুথগুলিতে ভোট নেওয়া হয়েছে প্রত্যেকটি বুথের ভোট বাতিল করলো নির্বাচন কমিশন এবং আবারও ভোট হবে ফলতা বিধানসভায়। এবং কমিশন এটাও বলছে যে তাহলে সোমবার যে গণনা হবে সেখানে ফলতা বিধানসভার গণনা হচ্ছে না, 293টি বিধানসভা আসনের গণনা হবে সোমবার। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে
যে যে বুথে ট্যাম্পারিং হয়েছিল তার প্রত্যেকটি প্রমাণ সহ বিস্তারিত তথ্য জাতীয় নির্বাচন কমিশনকে পাঠিয়ে দেওয়া হয় গতকাল বিকেলে, এবং তারপর থেকেই জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা প্রত্যেকটি ফুটেজ তারা খতিয়ে দেখেন। শুধু তাই নয়, প্রত্যেকটি যে প্রমাণ, বিশেষ করে ইভিএম ট্যাম্পারিং এর প্রমাণ, প্রিসাইডিং অফিসারের রিপোর্ট, অবজারভারদের রিপোর্ট, রিটার্নিং অফিসারদের রিপোর্ট, এই প্রত্যেকটি রিপোর্ট পর্যালোচনা করার পরেই জাতীয় নির্বাচন কমিশন এই নজিরবিহীন সিদ্ধান্ত নিল, যেখানে তারা জানালো ফলতা বিধানসভায় ফের ভোট গ্রহণ হবে। বেশ সোমরাজ, ভোটের ফলের পর ভোট 21শে মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন। তার কারণ 50টিরও বেশি বুথ, আর সেখান থেকে একাধিক অভিযোগ, ওয়েবকাস্টিং এর ক্যামেরা অফ থেকে শুরু করে একাধিক অভিযোগ, আর তাই ফলতা বিধানসভার 285টি বুথেই ফের ভোট। কমিশনের আরও এক নজিরবিহীন সিদ্ধান্ত, এবং 21শে মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন। তাই 4 মে যে ফল ঘোষণা হবে সেখানে 293 কেন্দ্রের ফল ঘোষণা হবে, এবং একটি মাত্র কেন্দ্র যে ফলতা বিধানসভা কেন্দ্র, সেখানে 21শে মে বিধানসভার সেই ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন, এবং 24শে মে ফলতায় পুনর্নির্বাচনের যে গণনা সেটা হবে 24শে মে। ভোটের ফলের পর ভোট 21শে মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন। ফলতা বিধানসভার 285টি বুথেই ফের ভোট, আর 24শে মে ফলতা পুনর্নির্বাচনের গণনা। কমিশনের আরও এক নজিরবিহীন সিদ্ধান্ত। এবারও 200-র বেশি আসন পাবে তৃণমূল, আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রার্থী ও কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তার নির্দেশ, রাত 2টো বাজলেও গণনা কেন্দ্র ছাড়া যাবে না যতক্ষণ না তিনি বলছেন। সোমবার ভোট গণনা, এই গণনা নিয়ে এবার স্ট্র্যাটেজি। শনিবার তৃণমূলের প্রার্থী, কাউন্টিং এজেন্ট নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তৃণমূল নেত্রী বলেন, 6 মাস ধরে লড়াইয়ের জন্য ধন্যবাদ। যাঁরা লড়াই করেছেন তাদের পুরস্কৃত করা হবে। তৃণমূল শুধু জিতছে না, বড় ব্যবধানে জিতছে। 200-র বেশি আসন পাবে তৃণমূল। এদিনের বৈঠকে কাউন্টিং এজেন্টদের তৃণমূল নেত্রী একগুচ্ছ নির্দেশ দেন। রাত 2টো বাজলেও কেউ কাউন্টিং সেন্টার ছাড়বেন না। যতক্ষণ না তিনি বেরোতে বলবেন ততক্ষণ গণনা কেন্দ্রে থাকতে হবে। কোনো আসনে 200 থেকে 300 ব্যবধানে বিপক্ষ জিতলে রিকাউন্টিং এর দাবি করতে হবে। কাউন্টিং এজেন্টরা বাড়ি থেকে খাবার নিয়ে যাবেন। দুপুরে হালকা খাবার খাবেন, বাইরের খাবার নেবেন না। কেউ কিছু মিশিয়ে দিতে পারে। স্ট্রং রুম থেকে কাউন্টিং এর জন্য ইভিএম নিয়ে যাওয়ার সময় বদলাতে পারে। তাই সোমবার ভোর 5টার মধ্যে গণনা কেন্দ্রে পৌঁছতে হবে। 10 সেকেন্ড লোডশেডিং হলে 50টা ইভিএম পাল্টে দিতে পারে। রিটার্নিং অফিসারকে চিঠি দিতে হবে যাতে কাউন্টিং সেন্টারে লোডশেডিং না হয়। গণনার দিন তৃণমূলের পুরনো নতুন সকলকে ডাকতে হবে। কোনো ইগোর লড়াই করা যাবে না। বিজেপি যেখানে ওয়ার রুম করবে সেখানে পাল্টা হিসেবে তৃণমূল কর্মীদের বসাতে হবে, বিশেষ করে মহিলাদের। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পুলিশ আপনাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, লড়াই করতে হবে। মনে রাখবেন, আমরা বিরোধী দলের মতো ফাইট করছি। সিআরপিএফ তারা করলে মহিলারা তারা করবেন। মহিলাদের সব বাহিনীকে নামান। বিজেপি কোনো মতেই আসছে না, চেক করেই বলছি। বাঘের মতো লড়াই করতে হবে যাতে ওই বিড়ালগুলো বিড়ালই থাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, গণনার শেষ পর্যন্ত কাউন্টিং এজেন্টরা থাকবেন। সার্টিফিকেট হাতে না পাওয়া পর্যন্ত কেউ কাউন্টিং সেন্টার ছেড়ে বেরোবেন না। ইভিএম এর সিরিয়াল নাম্বারের সঙ্গে ফর্ম 17C মেলাতে হবে। ডেটা এন্ট্রিতে ভুল করলে রিটার্নিং অফিসারকে চিঠি দিতে হবে। কাউন্টিং সেন্টারে ছাত্র, যুব, মহিলারা থাকবেন। জিতে গেছি বলে ঢিলেমি দিলে চলবে না। এদিন অভিষেক বলেন, 215-র বেশি আসন পাবে তৃণমূল, তবে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। বিজেপি নিজেও ভালো করে জানে ওরা জিতবে না, তবু শেষ চুরি ও কামড় দেবে ওই দিন। সিআরপিএফ ডান্ডা দিয়ে মারছে, আপনারাও ডান্ডা আর ঝান্ডা দুটোই রাখবেন। ভার্চুয়াল বৈঠকে অভিষেক নির্দেশ দেন, মহিলাদের কাউন্টিং এজেন্ট হিসেবে রাখুন। সিআরপিএফ চাইলেও ওদের গায়ে হাত দিতে পারবে না। গণনার সময় ঠিক কি কি করতে হবে তা বোঝাতে রবিবার বিভিন্ন জায়গায় প্রতিনিধি পাঠাচ্ছে তৃণমূল। দমদম ও বারাকপুর সাংগঠনিক জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে রাজীব কুমারকে।
বহু জায়গাতেই তৃণমূল কংগ্রেসের অন্দরে একটি প্রশ্ন ঘোরাফেরা করছিল, এক্সিট পোলের পরে তৃণমূল কংগ্রেসের নেতারা কি ভাবছেন। দলীয় আত্মবিশ্বাসে যাতে কোনো ঘাটতি না থাকে সে বার্তাও মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সম্পূর্ণভাবে দিয়ে রাখা হয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীদের কাছে। ক্যামেরায় রাজীব সিংহের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কালীঘাট। ভগবানে ভরসা বিজেপির। রেজাল্টের আগের দিন অর্থাৎ রবিবার জেলায় জেলায় বিজেপির প্রার্থীরা মন্দিরে পুজো দেবেন আর মহিলা কর্মীরা নামবেন ময়দানে। স্ট্রং রুমের সামনে অবস্থানে বসবেন। ভোট গোনা শেষ না হলে কাউন্টিং সেন্টার ছাড়া যাবে না, নির্দেশ বিজেপি নেতৃত্বের। এপ্রিল এবং 29 এপ্রিল পশ্চিমবঙ্গে এবার দু দফায় ভোট হয়েছে। 4 মে অর্থাৎ আগামী সোমবার সকাল 8টা থেকে গণনা শুরু হবে। ধাপে ধাপে জানা যাবে 294 আসনের রেজাল্ট। তার আগে মন্দিরে মন্দিরে পুজো বিজেপির। রবিবার রাজ্য জুড়ে মন্দিরে গিয়ে পুজো দেবেন বিজেপির প্রার্থীরা। রবিবার বিজেপির মহিলা কর্মীদের ময়দানে নামতে নির্দেশ দেওয়া হয়েছে। জেলায় জেলায় স্ট্রং রুমের বাইরে মহিলা কর্মীরা অবস্থানে বসবেন। সুষ্ঠুভাবে ভোট গণনার দাবিতে তৃণমূলের বিরুদ্ধে স্ট্রং রুমে গন্ডগোলের অভিযোগ উঠলেই বিজেপির মহিলা কর্মীরা বিক্ষোভ দেখাবেন। সোমবার রেজাল্ট, এর জন্য বিজেপি তৈরি করেছে কাউন্টিং স্ট্র্যাটেজি। গণনা নিয়ে জেলায় জেলায় বিজেপির গণনা কর্মশালা করার প্রস্তুতি চলছে। মানুষ তো বলেই দিয়েছে আমরা আপনাদেরকে জিতিয়েছি। সে জিতটা সম্পূর্ণ 4 তারিখ হবে। গতবারে যেগুলো আমরা করিনি, কাউন্টিং এজেন্টকে প্রশিক্ষণ দেওয়া, পোলিং এজেন্টকে দেওয়া, সেটা চলছে সব ব্যাপকভাবে, যাতে কোথাও কোনো ভুলচুক না হয়। মানুষের আশীর্বাদ যেন ঠিক জায়গায় পড়ে। বিজেপির গণনা কর্মশালায় নির্দেশ দেওয়া হয়েছে, গণনা একেবারে শেষ না হওয়া পর্যন্ত কাউন্টিং সেন্টারে থাকতে হবে। প্রথম কয়েক রাউন্ডের ফল দেখে গণনা কেন্দ্র ছাড়া যাবে না। পার্টি ব্যাপক উদ্যোগ নিয়েছে। ভূপেন্দ্র যাদবজি, সুনীলজি, শ্রমিকদা এদের নেতৃত্বে হচ্ছে। আমার সঙ্গে সব যোগাযোগ আছে। প্রথম জাতীয় পার্টি এবং রেজিস্টার পার্টিগুলো বসবে, নির্দল বা অন্যান্যরা পরে বসবে। গতবারে যে কাণ্ডটা করেছিল, করোনার থার্ড ওয়েভের সুযোগ নিয়ে সোশ্যাল ডিস্টেন্সিং করে বিজেপি 450 পেয়েছে, তৃণমূল 250 পেয়েছে। স্লিপে লেখা হয়েছে তৃণমূল 450, বিজেপি 250। এবারে আমরা ত্রুটিমুক্তভাবে সমস্ত জিনিসগুলো করার ব্যবস্থা করেছি। রাজ্যের 77টি কাউন্টিং সেন্টারে সোমবার গণনা হবে। তার আগে শুক্রবার কলকাতায় বৈঠক করে বিজেপি। বৈঠকে ছিলেন কলকাতা এবং 2 চব্বিশ পরগনার বিজেপি প্রার্থীরা। ছিলেন বিজেপির পর্যবেক্ষক সুনীল বানসাল, ভূপেন্দ্র যাদব এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বৈঠকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দেন, গণনার শেষ মুহূর্ত পর্যন্ত কাউন্টিং সেন্টারে থাকতে হবে। প্রতিটি কাউন্টিং সেন্টার আগলে রাখতে হবে। শুক্রবার বাগডোগরাতেও বিজেপির এই গণনা কর্মশালা চলে। সেখানে ছিলেন বিজেপির উত্তরবঙ্গের প্রার্থীরা। গণনা কেন্দ্রে কি কি করণীয় কাজ আছে সেই বিষয়ে একটা আলোচনা এখানে হলো। মানুষ যে ভার্ডিক্ট দিয়েছে, মানুষ যে ভোট দিয়েছে, তাদের ভোট যেন ঠিকঠাক মতো গণনা হয়, তার জন্য যে ধরনের সচেতনতা ও সাবধানতা অবলম্বন করা দরকার, সেই বিষয়ে একটা প্রশিক্ষণ বলতে পারেন। সেই গণনায় যাতে কোনো ভুলচুক না হয়, কোনো অসুবিধা না হয়, সেই বিষয়গুলো। পূর্ব মেদিনীপুরের মেচেদায় বিজেপির গণনা কর্মশালা হয় শনিবার। করার প্রস্তুতি চলছে। মানুষ তো বলেই দিয়েছে আমরা আপনাদেরকে জিতিয়েছি। সে জিতটা সম্পূর্ণ 4 তারিখ হবে। গতবারে যেগুলো আমরা করিনি, কাউন্টিং এজেন্টকে প্রশিক্ষণ দেওয়া, পোলিং এজেন্টকে দেওয়া, সেটা চলছে সব ব্যাপকভাবে, যাতে কোথাও কোনো ভুলচুক না হয়। মানুষের আশীর্বাদ যেন ঠিক জায়গায় পড়ে। নিউজ 18 বাংলা।